চৈতি ধীরে চোখ মেলে তাকায়, একটু ঘুম জড়ানো গলায় বলে, আপনি এসেছেন? হ্যাঁ, অনেক কথা বলার ছিল তোমার সঙ্গে। তবে কথা শেষ হওয়ার আগেই দরজায় টোকা পড়ে। একজন সার্ভেন্ট মাথা নিচু করে বলল, স্যার, নিচে পুলিশ আর কিছু রিপোর্টার এসেছে। রাতুলের মুখ থমকে যায়, চোখ দুটো কঠিন হয়ে ওঠে। সে দ্রুত ফোনটা বের করে কল দেয় আসিফকে। এখনই বাসায় চলে আয়, জরুরি। তারপর চৈতির দিকে তাকিয়ে বলে, তুমি ঘরে থাকো, দরজা বন্ধ করে বসে থাকো। কিন্তু চৈতি চুপচাপ মাথা নাড়ে, তবু ঘরে থাকে না। ওড়নায় মুখ ঢেকে ধীরে ধীরে পেছন পেছন নেমে আসে নিচে। রাতুল নিচে গিয়ে পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার অফিসার, হঠাৎ এত মিডিয়া, এত পুলিশ? পুলিশ অফিসার গম্ভীর মুখে বলল, আমাদের কাছে তথ্য আছে আপনি একজনকে খুন করেছেন এবং সেই ডেড বডি আপনার গাড়ির ডিকিতে লুকানো রয়েছে, সাথে ড্রাগসও। আমরা ওয়ারেন্ট সহ এসেছি। রাতুল থমকে যায়। মুহূর্তেই চারপাশ ঘিরে নেয় ক্যামেরার ফ্ল্যাশ, মিডিয়ার চিৎকার। পুলিশ তার গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়ির ডিকি খোলে, একটা কালো ব্যাগ, আর তার পাশেই প্লাস্টিকে মোড়ানো কিছু প্যাকেট। প্যাকেট খুলতেই সাদা পাউডার, ড্রাগস, আর কালো ব্যাগের ভেতর এক যুবকের নিথর দেহ। চৈতি আড়াল থেকে দেখছিল সব, মুখটা ফ্যাকাশে হয়ে যায়। রাতুল কিছু বলছিল না, সে শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিল ওই ডেড বডি আর ড্রাগসের দিকে। পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা রাতুলের দিকে একের পর এক মাইক্রোফোন এগিয়ে আসছে। প্রেস রিপোর্টারদের প্রশ্নে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। রাতুল কিছুই বলছে না, তার চোখ যেন সুশাসন একটা নির্জনতা পেরিয়ে কোথাও স্থির হয়ে গেছে। ঠিক তখনই আসে আসিফ। চারিদিকে হট্টগোলের মাঝে ভেসে আসে আসরের আজান। একটা কষ্টের ঢেউ যেন বুক চিরে উঠে আসে রাতুলের ভেতর থেকে। পুলিশেরা এসে ওর হাতে হাতকড়া পরায়। আসিফের দিকে তাকিয়ে রাতুল শান্ত গলায় বলে ওঠে, আসিফ, আজ থেকে তোর বোন আমার বিবি। আমি চলেছি যুদ্ধের বাইরে। ওর যুদ্ধটা এখন শুরু। তোর হেফাজতে রেখে যাচ্ছি ওকে। অস্ত্র ধরা থেকে তলোয়ার চালানো সব শিখাবি ওকে। ও একটু একটু গাড়ি চালাতে পারে, কিন্তু তুই ওকে শেখাবি যুদ্ধের মতো করে চালাতে, যাতে দরকার হলে ও একাই লড়তে পারে। আর মনে রাখিস, পতিতালয়ের কাজ যেন থেমে না থাকে। আসিফ কিছু বলছিল না, ওর চোখে জল। চৈতি পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। ঠোঁট কাঁপছিল ওর, চোখে বিস্ময়ের সাথে একগাল নীরব আরতি। রাতুল চৈতির দিকে এগিয়ে গেল। বিবিজান, একটা অনুরোধ করব, কপালে একটা চুমু দিতে চাই, অনুমতি দেবে? চৈতি কিছু বলল না, শুধু ছলছল চোখে তাকিয়ে রইল রাতুলের দিকে। রাতুল ওর কপালে একটা চুমু এঁকে দিয়ে ধীরে বলল, সাবধানে থেকো, তুমি এখন আমার যোদ্ধা। তারপর পুলিশের ইশারায় ধীরে ধীরে পা বাড়ায় রাতুল। হাত করা পড়া, মুখে নির্লিপ্ত এক শান্তি। মাথা উঁচু করে পা মিলিয়ে সে এগিয়ে যায় পুলিশের পেছনে। আসিফ আর চৈতি দাঁড়িয়ে থাকে। চৈতির ওড়না বাতাসে একটু দুলে ওঠে। রাতুলের পেছনে পেছনে হাতকড়া পরে চলে যাওয়ার দৃশ্যটা এখনো চৈতির চোখের সামনে ভেসে আছে। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ, মাইক্রোফোনের ঝড় আর মানুষের কোলাহল, সবকিছু যেন ওর কানে বয়ে যাচ্ছে একটা বজ্রপাতের মতো। রাতুল গাড়িতে উঠে চলে যেতেই সাংবাদিকদের চোখ ঘুরে পড়ে চৈতির দিকে। এক ঝাঁক রিপোর্টার যেন ঝাঁপিয়ে পড়ে তার উপরে। চৈতি কিছুই বলছে না, ঠোঁট কাঁপছে, বুক ধকধক করছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। চোখে জল এসে ভিজিয়ে দিচ্ছে কপালের পাশ। ঠিক সেই সময় আসিফ ভিড় ঠেলে এগিয়ে এসে চৈতির হাত ধরে বলে ওঠে, আরে না, ব্যাস, এইভাবে কাউকে ধ্বংস করে ফেলবেন না আপনারা। চৈতিকে শক্ত করে ধরে টেনে নিয়ে আসে ঘরের ভেতরে। পেছন থেকে ক্যামেরার ফ্ল্যাশ আর চিৎকার ভেসে আসছিল। আসিফ দরজাটা বন্ধ করে দেয় শক্ত করে। সব শব্দ যেন এক ঝটকায় থেমে যায়। ভেতরে তখন নিস্তব্ধতা। চৈতি দাঁড়িয়ে আছে দরজার পাশে, ওর দেহ যেন নিস্তেজ হয়ে পড়েছে। চোখ দিয়ে ধীরে ধীরে টপ টপ করে পানি পড়ছে মেঝেতে। আসিফ বলল, ভাবি, চিন্তা করবেন না, আপনি একা নন, আমরা সবাই আছি। চৈতি তাকালো আসিফের পানে। তার চোখে শুধু একটাই প্রশ্ন, এই লড়াইয়ের শেষ কোথায়? রাত গভীর, চারিদিকে ঘুমের নিস্তব্ধতা। চৈতি একা, নিঃসঙ্গ। বাহিরে বডিগার্ডরা পাহারায় থাকলেও তার মন যেন অসহায় এক পরিত্যক্ত দ্বীপ। চোখে ঘুম নেই, সিলিং ফ্যানের ঘূর্ণি দেখে যাচ্ছে শুধু। চোখ থেকে টুপটাপ করে ঝরছে পানি। নিজের মনকে বারবার প্রশ্ন করছে,
আমি কি সত্যি রাপুলকে ভালোবাসি না, নাকি শুধুই ওর প্রতি এক অদ্ভুত মায়া বাঁধনে বেঁধে পড়েছি? রাতুল এখনও জেলে। কেমন আছে, কেমন কাটছে তার দিন, সে কিছুই জানে না। আসিফই এখন ওর একমাত্র ভরসা। সেই ছুটে বেড়াচ্ছে রাতুলকে মুক্ত করার জন্য। চৈতি ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। পায়ে জুতো গলিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। সার্ভেন্টরা তখন গভীর ঘুমে। চৈতি সব বাতিগুলো জ্বালিয়ে দিল, যেন নিজের ভয়টাকে আলোয় গলিয়ে দিতে পারে। সারা বাড়ি হেঁটে বেড়াতে লাগলো সে। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল একটা পুরনো ধাঁচের দরজার সামনে। দরজায় ঝোলানো একটা বড় তালা। দরজাটা যেন অন্যরকম, অনেকটাই ভৌতিক, যেমনটা পুরনো সিনেমায় দেখা যায়। ছায়ায় মোড়ানো ভয়ানক এক ইতিহাস চাপা পড়ে থাকে যার পেছনে। তালার চাবি নেই, কোথায় আছে তাও জানে না সে। কিন্তু আজ তার মনে হচ্ছে এই রুমে কিছু একটা আছে, অজানা ভয়ানক কিছু। চৈতি পা চালিয়ে একবারে নিজের রুমে চলে গেল। আলমারিতে ঘাটাঘাটি করতে করতে হঠাৎ সে পেয়ে গেল একটা পুরনো লোহার বাক্স। বাক্সটা খুলতেই চোখে পড়ে একটা জং ধরা চাবি। চাবিটা হাতে নিয়ে বুক ধরফর করতে করতে সেই দরজার সামনে দাঁড়ালো সে। হঠাৎ ঠোঁটে ভেসে এলো একটি শব্দ, বিসমিল্লাহ। চাবিটা তালায় ঢুকিয়ে ঘোরাতেই করাত করে খুলে গেল দরজাটা। চৈতির চোখে পড়ল না কিছু। রুমের ভেতর একদম ঘুটঘুটে অন্ধকার, যেন কেউ অন্ধকারটা ধরে এনে এই ঘরে বন্দি করে রেখেছে। সে হাতড়ে হাতড়ে সুইচ বোর্ড খুঁজল। বুঝে গেল এই রুমে পা রাখা মানেই নিজের ভেতরের সাহসকে শেষবারের মতো চ্যালেঞ্জ জানানো। হাতে পেয়ে গেল বোর্ড। ক্লিক, টিক টিক টিক, ক্লিক। আলো জ্বলে উঠল। আর এক মুহূর্তে চৈতির শ্বাস বন্ধ হয়ে আসলো। রুমের চারপাশে যেন মৃত্যুর থাবা আঁকা। দেয়ালের এক এক পাশে লাল রক্তের ছাপ, কোথাও হাতের ছাপ, আবার কোথাও বড় বড় আঁচড়ের দাগ, যেন কেউ জীবন্ত কারো শরীর টেনে এনে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিল এখানে। একটা কোণে পড়ে আছে কালো কাচের বোতল, ভেতরে যেন হাড়গোড়ের মতো কিছু ভাসছে। দেয়ালের মাঝখানে একটা পোর্ট্রেট, কিন্তু মুখ নেই। কেউ যেন ছবিটার মুখটুকু ছুরি দিয়ে কেটে ফেলেছে। মেঝেতে ধুলো জমে থাকা জায়গায় একেবারে টাটকা রক্তের মতো লাল রং ছড়িয়ে আছে। চৈতির মনে হলো এই রুম কেবল একটি রুম নয়, বরং একটা নিষিদ্ধ অতীত, যেখানে কোনোদিন আলো ঢোকেনি, আর ঢুকলে তার ফিরে আসতে পারেনি। চারপাশের বাতাসেও যেন কেমন ঘন হয়ে উঠেছে। তার পেছনে কে যেন নিঃশ্বাস ফেলছে। চৈতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু পেছনে কেউ নেই। তবু মনে হলো কেউ আছে, কেউ যে খুব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চৈতির চোখ এবার পড়ে পাশের আরেকটি দরজার দিকে। রক্তে ভেজা দেয়ালে থেকে চোখ সরিয়ে ধীরে ধীরে সে এগিয়ে গেল সেই দরজার কাছে। কাঁপতে থাকা হাত তুলে ধীরে ধীরে ঠেলে দিল দরজাটি। ক্রিস, একটা কর্কশ শব্দ তুলে খুলে গেল দরজা। ভেতরে ঢুকতেই চৈতির শরীর গুলিয়ে উঠল। একটা ছোটখাটো সিক্রেট রুম, তবে সাজসজ্জা দেখে মনে হচ্ছিল ঠিক যেন কোনো গোপন ডেন। কোণের টেবিলের উপর ছড়ানো মদের বোতল, আধখালি গ্লাস, সিগারেটের ছাই ছড়িয়ে ছিটিয়ে। মেঝেতে কিছু ভাঙা গ্লাসের টুকরো আর ছিটানো কিছু লালচে দাগ। চৈতির ভ্রু কুঁচকে এলো। এইসব এইসব কালকের মতনই টাটকা দেখাচ্ছে, কিন্তু এখানে আসতে পারে কে? গলার কাছে দলা পাকিয়ে উঠল কিছু। কেমন একটা অজানা আতঙ্কে তার নিঃশ্বাস আটকে এলো। তার চোখ এবার টেবিলের একপাশে রাখা বুক সেলফের দিকে গেল। সেখানে বেশ কিছু ফাইল অগোছালোভাবে রাখা। এক সাইডে একদম পরিপাটি পরিষ্কার ফাইল, অন্যদিকে ছেঁড়া ধুলোমাখা পুরনো ফাইলের স্তূপ। চৈতি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গেল বুক সেলফটার সামনে। হাত বাড়িয়ে তুলে নিল একটি পুরনো ফাইল। ধুলি উড়ে উঠল। চোখ মুখ ঢেকে চোখ রোগড়ে নিয়ে নিচে ফ্লোরে বসে পড়ল সে। তার হাত কাঁপছে, চোখ স্থির হয়ে গেছে ফাইলের কভার পাতার দিকে তাকিয়ে। একটা ছেঁড়া কাগজের হাতে লেখা কয়েকটি লাইন, আর নিচে আঁচড়ানো এক নাম, রাতুল আহমেদ খান। ফাইল গোপন 13/B। চৈতির ঠোঁট শুকিয়ে এলো। হৃদস্পন্দন যেন হঠাৎ দ্বিগুণ গতিতে চলতে শুরু করলো। চৈতির কাপা হাতে খোলা ফাইলটার পৃষ্ঠা উল্টাতেই চোখ আটকে গেল এক ভয়ঙ্কর সত্যের পাতায়। প্রথমেই বড় করে লেখা, রাতুল আহমেদ, অপরাধমূলক কার্যক্রমের বিস্তারিত রিপোর্ট। চোখের পাতা ঠান্ডা হয়ে গেল চৈতির। লাইন বাই লাইন পড়তে শুরু করলো সে।
খুন, গুম, অবৈধ অস্ত্র ব্যবসা, ড্রাগ পাচার, আন্তর্জাতিক নারী পাচার চক্রে জড়িত থাকা পুলিশের একাধিক কেসে সন্দেহভাজন। একটা একটা করে পৃষ্ঠার উপর ছড়ানো ছবিগুলো তাক লাগিয়ে দিচ্ছিল। কারো হাতে দড়ি বাঁধা, কেউ অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়া, কারো মুখ রক্ত মাখা। সব ছবির নিচে লেখা টার্গেট এলিমিনেটেড, সাসপেক্ট আর এ। চৈতি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল, এগিয়ে গেল আরেকটু, আর তখনই সে স্তব্ধ হয়ে গেল। ফাইলের মাঝামাঝি জায়গায় একটা কালো কাগজের ফ্রেমে গুজে রাখা একটা ছবি। ছবির নিচে লেখা মিসেল রহমান, হত্যা তারিখ 17 আগস্ট, অভিযুক্ত রাতুল আহমেদ খান। চৈতির হাত থেকে ফাইল পড়ে গেল, চোখ ফেটে অঝরে পানি ঝরতে লাগলো। সে ধীরে ধীরে নিচু হয়ে পড়ল ফাইলটার পাশে, কাঁপা কাঁপা হাতে ছবিটার পরম যত্নে হাত বুলিয়ে দিতে লাগলো। ছবিটার দিকে তাকিয়ে বলল ফিসফিস করে। বাবা। চৈতির গলা ধরে এলো। এই ছবিটা, এই মানুষটা, এই মিসেল রহমান তার বাবা। আর সেই মানুষটার প্রাণ নিয়েছে যে লোকটাকে নিয়ে সে এতদিন মায়া বনে চলেছিল, রাতুল। চৈতির চোখে তখন কোনো দ্বিধা নেই। ভালোবাসা, টান, আবেগ সব এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেল। একটা আগুন জ্বলছে তার চোখে, একটা প্রতিজ্ঞা জন্ম নিচ্ছে তার বুকে। চৈতি এবার হাত বাড়ালো পাশের ফাইলগুলোর দিকে, যেগুলো ছিল তুলনামূলক পরিষ্কার ও গোছানো। ফাইল খুলে চোখ রাখতেই বুকটা মোচড় দিয়ে উঠল। একটা তালিকা, সুশৃঙ্খলভাবে সাজানো কিছু নাম, বয়স, অবস্থান, আর পাশে বড় করে লাল কালি দিয়ে আন্ডারলাইন করা ট্রান্সফার ডেট 15 এপ্রিল। মানে আর মাত্র 2 দিন পর এই মেয়েগুলো পাচার হয়ে যাবে। চোখ ছানাবড়া হয়ে গেল চৈতির। এইসব নাম, কয়েকটা নাম চেনা চেনা লাগছে ওর। তারা কেউ ওর আশ্রমে আশ্রয় নিয়েছিল, কেউ এসেছিল চৈতির স্বপ্নের পুনর্বাসন প্রকল্পে। সবারই জীবন বদলের আশায় বুক বেঁধেছিল। কিন্তু বাস্তবটা, এই নরকে ঠেলে দেওয়ার নীলনকশা। চৈতি চোখ বন্ধ করল, তার ভিতরটা কাঁপছে। বিশ্বাসঘাতকতা, এত বড় বিশ্বাসঘাতকতা। রাতুল, যার জন্য সে কাঁদত, প্রার্থনা করত, তার মুক্তির জন্য নির্ঘুম রাত কাটাতো, সেই কিনা ছিল এই ঘৃণ্য চক্রের মূল হোতা। চৈতির মনে পড়তে লাগলো রাতুলের প্রতিটি কথা, প্রতিটি ছোঁয়া, প্রতিটি প্রতিশ্রুতি। সবই ছিল অভিনয়। মেয়েদের জন্য গড়ে তোলা নতুন বাসস্থান, পতিতালয়ে মুক্ত সমাজ গড়ার স্বপ্ন, নারী স্বাধীনতার নামে সভা, সেমিনার, সবই ছিল এক ভয়ঙ্কর প্রতারণার মুখোশ। চৈতির মাথাটা যেন খুঁড়ে উঠল। সে দেয়ালে হেলে পড়ল, হাত দিয়ে বুক চেপে ধরল। এই জীবনে সে আর কাউকে বিশ্বাস করতে পারবে না, কাউকেই না। তার চোখ এখন শুধুই প্রতিশোধ দেখে। এই নাটকের শেষ দৃশ্য আমি লিখব, আর এইবার রক্ত দিয়ে লেখা হবে। মাথা নিচু করে ভাঙা ভাঙা পায়ে চৈতি উঠে দাঁড়ালো। চোখে জল, কিন্তু মুখে এক অজানা দৃঢ়তা। এগিয়ে গেল পাশে থাকা টেবিলটার দিকে, একটা একটা করে ড্রয়ার খুলতে লাগলো। গভীর মনোযোগে খুঁজছে যেন কোনো লুকানো সিক্রেট। প্রথম দুটো ড্রয়ারে তেমন কিছু নাই, কিন্তু শেষ ড্রয়ারটা খুলতেই চোখে পড়ল একটা পুরনো চামড়ার বাঁধাই করা ডায়েরি। হাত কাঁপতে কাঁপতে চৈতি সেটি তুলে নিল। হাতের তালুর ঘামে ভিজে উঠছে মলাটটা। ডায়েরিটা খুলতেই চোখ আটকে গেল প্রথম পাতায়। সেই পরিচিত হাতের লেখা, আর তাতে লেখা কিছু লাইন। চৈতি, তুই যখন প্রথম এসেছিলি এই বাড়িতে, তোর চুলে ছিল গন্ধ মেহেদির, চোখে ছিল এক অচেনা ভয়, আর ভেতরে ছিল হাজারটা প্রশ্ন। কিন্তু জানিস চৈতি, তোকে দেখেই আমি প্রথমবারের মতো থেমে গেছিলাম। আমার ভিতরের হিংস্রতা, আমার কুৎসিত অতীত সব চাপা পড়ে গেছিল তোর একটা হাসিতে। তুই যখন খাবার নিয়ে চুপচাপ এসে রাখতি, আমি অকারণে রেগে উঠতাম। কিন্তু আসলে আমি তোকে ভয় পেতাম, কারণ তুই ছিলে আলোর মতো আর আমি অন্ধকারে জন্মানো মানুষ। তোর গলায় যখন আমার নামটা সাহস করে শুনেছিলাম রাতুল, তখন মনে হয়েছিল আমি এই নামে নতুন করে জন্ম নিতে চাই। তোর কাছে আমি ভালো মানুষ হয়ে উঠতে চেয়েছিলাম জানিস। তুই যখন কেঁদে ফেলতিস, আমি অন্ধকারে বসে শুনতাম। আমার গায়ে হাত তুলে তুই যে রেগে যেতিস, আমি মুখ ফিরিয়ে ফেলতাম, কারণ আমি জানতাম তোর রাগে কোনো ভয় নেই। এই পাপের আজ শুধু একটাই শান্তি ছিল, তোর মুখ। তুই ঘুমিয়ে থাকলে আমি চুপচাপ বসে থাকতাম পাশে। তুই কখনো টেরও পাসনি, কিন্তু তোর পায়ের চুরির শব্দই আমার জন্য বেঁচে থাকার গান হয়ে উঠেছিল। চৈতির চোখে জল টলমলো করে উঠছিল।
ভেতরের এক ধরনের মমতা ছড়িয়ে পড়ছিল পুরো শরীরে। ডায়েরির প্রতিটা লাইনে যেন ছিল অপূর্ণ ভালোবাসার স্বাদ। কিন্তু পাতা উল্টাতেই লেখা ছিল, ঈদের পার্টির দিন আমি বুঝেছিলাম তুই আমার নাগালের বাইরে চলে যাচ্ছিস। তোকে একরকম নিজের করে পেতে চেয়েছিলাম। আমি জানতাম তুই সহজে আমার কাছে নিজেকে সঁপে দিবি না। তাই আমি নাহিদ হাসানকে বলেছিলাম তোর সফট ড্রিঙ্কে মিশিয়ে দিতে কিছু। শুধু একটু ঘুম নয়, ছিল উত্তেজক ঔষধও। আমি চেয়েছিলাম তুই সেদিন আর নিজের নিয়ন্ত্রণে না থাকিস। তোকে ছোঁয়ার জন্য নয়, শুধু যেন তুই আমার হয়ে যাও, অন্তত শরীর দিয়ে। আমি জানি এটা পাপ ছিল, কিন্তু আমি তো তোর চোখে ভালোবাসা পাইনি, তাই শরীরটা দখল করে তোর মনে জায়গা করে নিতে চেয়েছিলাম। চৈতি ডায়েরিটা হাতে নিয়ে কিছু সময় চুপ করে বসে থাকলো। তারপর ধপ করে ফেলে দিল মেঝেতে। সে বুঝে গেল ভালোবাসার আড়ালেই ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। সে কি সত্যি আমাকে ভালোবেসেছিল, নাকি সেটাও একটা নিখুঁত সাজানো ফাঁদ? চৈতি হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। দু হাতে মুখ ঢেকে একটানা কাঁদতে লাগলো। ভালোবাসা, বিশ্বাস, স্বপ্ন সব যেন এক ভয়ঙ্কর পরিহাস হয়ে গেছিল এই ডায়েরির পাতায়। চৈতি আবার কাঁদতে কাঁদতে হাত বাড়িয়ে তুলে নিল ডায়েরিটা। চোখের জল মুছতে মুছতে পাতাগুলো উল্টাতে হঠাৎই তার চোখ আটকে গেল শেষ দিকের একটা পাতায়। সেইখানে একটা ভাঁজ করা ছোট্ট নোট, আলাদা করে রাখা খুব গোপনে। চৈতি ধীরে ধীরে সেই কাগজটা খুলল। একটা ঠিকানা, নিচে লেখা পুরনো ডেরার জন্য, জরুরি কন্ট্যাক্ট। তাতেই আবার শুরু হলো চৈতির মাথার ভেতর ঝড়। রাতুল সত্যি জেলে আছে তো, নাকি সবটাই একটা সাজানো আই ওয়াশ? চৈতি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখে এখন আর জল নেই, ছিল কেবল আগুন। এইসব উত্তর আমাকে জানতেই হবে, আর কাউকে বিশ্বাস করব না, কাউকে না। ঠিকানাটা তুলে নিল পকেটে। নিজেই সিদ্ধান্ত নিল সে একাই যাবে এই ডেরায়, এখনই, এই রাতেই। চৈতি সেই রহস্যময় রুম থেকে বেরিয়ে নিজের রুমে এলো। চুপচাপ বোরখাটা গায়ে জড়িয়ে নিল। তারপর ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের চোখে চোখ রাখল। তারপর ওয়াশরুমের জানালার কাচগুলো একটা একটা করে খুলে ফেলল নিঃশব্দে। একটা ব্যাগে ভরে রাখলো কাচগুলো, যেন কেউ বুঝতে না পারে জানালাটা খোলা। সবকিছু গুছিয়ে নিয়ে সে ধীরে ধীরে জানালার ফ্রেমে পা রাখল। মুহূর্তের মধ্যে বেরিয়ে গেল জানালা দিয়ে। চারপাশ নিস্তব্ধ। ঘুমন্ত শহরের বুক চিরে সে একা একা অন্ধকারে হাঁটতে লাগলো। কিন্তু প্রশ্ন উঠল মনে, এত রাতে আমি এখানে যাব কিভাবে? পা থেমে গেল এক মুহূর্ত। চৈতি তাকিয়ে থাকলো ফাঁকা রাস্তার দিকে। হাওয়া বইছে কাঁধ ছুঁয়ে। তার অবচেতন মন বলল সে দেরি করল না, দ্রুত পায়ে হাঁটা শুরু করলো অজানা গন্তব্যের দিকে। কারণ এবার শুধু সত্য জানার লড়াই না, এবার তার নিজেকে প্রমাণ করার লড়াই। চৈতি হাঁটছে একা, নিঃসঙ্গ, নির্ভীক। গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কুকুরের চিৎকার। সেই শব্দে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। তবুও থামে না চৈতি। হাঁটছে যেন এক অনন্ত অন্ধকারে প্রবেশ করছে ধীরে ধীরে। এই রাতে এই রাস্তায় কেউ থাকে না, এই কথা জানে সে। তবু আজ ভয় তার পথ আটকাতে পারছে না। পায়ের নিচে খচখচ শব্দ তুলে শুকনো পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে। শরীরটা ক্লান্ত, প্রায় কাহিল। চোখের পাতা ভারী, পা যেন আর উঠতে চায় না। তবুও থামছে না চৈতি। তার চোখে এখন জ্বলছে একটাই অঙ্গীকার, সত্য জানতে হবে। নিজের চোখে দেখতে হবে সেই ভয়ঙ্কর মুখোশের নিচে লুকিয়ে থাকা রাতুলকে। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে চৈতি। শরীর প্রায় জড়ো হয়ে গেছে ক্লান্তিতে। হঠাৎ একটা ঝাপসা আলোয় চোখ আটকে গেল। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আসিফ। একটা কালো গাড়ির পাশে দাঁড়িয়ে কারো সঙ্গে নিচু গলায় কথা বলছে। চৈতির বুকের ভেতর ধক করে উঠল। রাতুলের ডান হাত বলো, বাম হাত বলো, সবই তো আসিফ। আর আসিফ জানবে না এমন কিছু? এটা কি আদৌ সম্ভব? এক মুহূর্ত দেরি করল না চৈতি। সাত পাঁচ না ভেবে দু চোখ বন্ধ করে এগিয়ে গেল গাড়ির দিকে। চারপাশে কেউ নেই। চুপি চুপি গিয়ে গাড়ির পেছনের ঠেকির ভিতরে উঠে পড়ল। যা হবে তা পরে দেখা যাবে, আগে তো গন্তব্যে পৌঁছাক। আসিফ তখনও কথা বলছে, গলার স্বর নিচু, মুখ থমথমে। মিনিট পাঁচেক পর সে গাড়িতে ফিরে এলো।
কোনো কিছু টের না পেয়েই চালু করলো ইঞ্জিন। গাড়িটা গর্জে উঠে ছুটে চলল অজানা এক ঠিকানার দিকে। আর ঢেকির ভেতরে লুকিয়ে থাকা চৈতির চোখে তখনও ঘুরছে সেই ডায়েরির পাতাগুলো, রক্তমাখা দেয়াল, আর বাবা মিশেল রহমানের নির্মম মৃত্যু। আসিফের গাড়িটা এসে থামলো এক পুরনো জরাজীর্ণ বাড়ির সামনে। চারপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে নিঃশব্দে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ঢুকে গেল সে। চৈতি এক মুহূর্ত দেরি করল না, আস্তে করে গাড়ি থেকে নেমে পড়ল, সজাগ, সতর্ক, কিন্তু দৃঢ়। রাস্তার পাশে লাগানো সোডিয়াম বাতির হলুদ আলোয় বাড়িটা দেখতে যেন ভয়ঙ্কর কোনো ভূতের প্রাসাদের মতো লাগছে। চৈতি একবার গভীর শ্বাস নিল। নিজেকে শক্ত কর চৈতি, এখন পেছানোর সময় না। বাড়ির মূল দরজাটা আধ খোলা, আর সেই সুযোগে নিঃশব্দে সে ভিতরে পা রাখল। ভেতরে নিস্তব্ধতা, কেবল দূর থেকে ভেসে আসছে ফিসফিস করা কিছু গলার আওয়াজ। চোখ গেল সিঁড়ির দিকে। সিঁড়ির ধাপে ধাপে ধুলোর স্তর, কিন্তু তবুও সাবধানে পা ফেলে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো চৈতি। প্রতিটি ধাপে তার নিঃশ্বাস যেন ভারী হয়ে উঠছে। চারপাশ নিস্তব্ধ, এমনকি তার পায়ের শব্দটাও যেন বাতাসে গায়েব হয়ে যাচ্ছে। উপরে পৌঁছতেই কিছু মানুষের কণ্ঠস্বর কানে এলো, স্পষ্ট না, কিন্তু বেশ গম্ভীর আর চিন্তিত। আরও এক কদম এগোতেই চোখ আটকে গেল এক রুমের দরজার ফাঁকে। সেই ফাঁক দিয়ে বেরোচ্ছে ফিকে হলুদ আলো, একটা টেবিল ল্যাম্প কিংবা ছাদবাতি, ঠিক বোঝা যাচ্ছে না। চৈতির বুকের ভেতর ধুকপুকানি বাড়ছে। এই আলো, এই কণ্ঠস্বর, সব কিছুর মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য। হঠাৎ পেছন থেকে একটা শক্ত হাত চৈতির বাহু চেপে ধরল। চৈতি চমকে তাকালো। একজন রাগী চেহারার লোক দাঁড়িয়ে, চোখে সন্দেহের ঝিলিক। এটাই তো বাইরের কেউ। লোকটা চৈতির কথা শোনার সুযোগ না দিয়েই শক্ত হাতে টেনে নিয়ে গেল পাশের ঘরে। রুমের ভেতর আরও কয়েকজন পুরুষ দাঁড়িয়ে, তাদের মাঝখানে সোফায় বসে আছে রাতুল। একদম ঠান্ডা চোখ, নির্লিপ্ত মুখ। লোকটা চৈতিকে ঠেলে দিয়ে বলল। রুমে এক মুহূর্ত নীরবতা। রাতুল কোনো চমক দেখালো না, কোনো প্রশ্ন করল না, শুধু ঠান্ডা গভীর দৃষ্টিতে চৈতির চোখের দিকে তাকিয়ে থাকলো। চৈতির বুকের ভিতর স্যাঁত করে উঠল, তবুও তার মুখে বিস্ময়ের ছিটে ফোঁটা নেই। এইখানে ও থাকবে এটাই তো স্বাভাবিক। মনেই যেন অনেক আগেই এই উত্তরটা জেনে গিয়েছিল সে। রাতুল ধীরে ধীরে এগিয়ে এলো চৈতির দিকে, ঠান্ডা মাপা গলায় বলল, সবাই চলে যাও। এক মুহূর্ত দ্বিধা করে সকলে রুম ছেড়ে বেরিয়ে গেল। রাতুল সামনে আসতেই চৈতি এক পা পিছিয়ে গেল, চোখে তীব্র ঘৃণা, গলায় কাঁপা কাঁপা আওয়াজ। ছুবেন না আমায়, অপবিত্র করবেন না আমাকে। রাতুল থেমে দাঁড়ালো, কথাটা শান্ত কিন্তু ভারী। এইখানে কি করছো তুমি? চৈতির চোখে আগুন জ্বলে উঠল। আপনার জঘন্য রূপ দেখতে এসেছি, এমপি রাতুল আহমেদ। রাতুল ঠোঁট চেপে শক্তভাবে বলল। দেখো চৈতি, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আর এক মুহূর্ত নিজেকে ধরে রাখতে পারল না চৈতি। দ্রুত এগিয়ে এসে দুই হাতে চেপে ধরল রাতুলের পাঞ্জাবির কলার, দাঁতে দাঁত চেপে গর্জে উঠল। আর কত নিচে নামবেন আপনি, আমার বাবার খুনি? রাতুল যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল। এই কথাটা শুনতে সে প্রস্তুত ছিল না। ধীরে গম্ভীর গলায় প্রশ্ন করল, কে তোমার বাবা? চৈতির চোখে জল, তবু কণ্ঠ অটল। মিসেস রহমান। এই নামটা যেন এক ঝটকায় সব কেঁপে দিল রাতুলের ভিতর। কয়েক সেকেন্ড নিশ্চুপ, তারপর ধাতস্থ হয়ে আবার প্রশ্ন ছুড়ল, তুমি ওই রুমে গিয়েছিলে কেন, তাও আমার অনুমতি ছাড়া? চৈতি ঠান্ডা হাসল। বেশ করেছি, গিয়েছি, 100 বার যাব। ভাগ্যিস গিয়েছিলাম, তাই তো আপনার কুকর্ম দেখতে পেলাম। ছি, একটা মানুষ এতটা জঘন্য হয় কিভাবে? কথাটা বলে একদলা থুতু ছুঁড়ে দিল রাতুলের মুখে। ঘরে গুমট নীরবতা নেমে এলো। রাতুলের চোখে হঠাৎই অদ্ভুত আগুন জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে চৈতিকে টেনে বিছানায় ছুঁড়ে মারল। চৈতি কিছু বুঝে ওঠার আগেই রাতুল তার দিকে এগিয়ে এলো। রাতুলের ভার দিয়ে তাকে চেপে ধরল বিছানায়। চৈতির হিজাবটা জোরে টেনে খুলে ফেলে দিল পাশে। দুই হাত শক্ত করে চেপে ধরল বিছানার গদির সঙ্গে। চৈতির শরীর কাঁপছে, আতঙ্ক, ক্ষোভ, লজ্জা আর ঘৃণায় তার চোখ জ্বলছে। সে ছটফট করল,
কাঁপা কাঁপা গলায় বলল। ছাড়ুন, একটু অধিকার নেই আপনার আমার গায়ে হাত তোলার। রাতুলের মুখ কাছে এনে ফিসফিস করে বলল। তুমি যা জানো তার চেয়ে অনেক ভয়ঙ্কর আমি চৈতি। রাতুলের চোখে তীব্র এক জেদ। মুহূর্তের মধ্যে সে চৈতির ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরল, নিষ্ঠুর জোরপূর্বক। চৈতি ছটফট করল, শরীরটা বাঁকিয়ে বাঁচার চেষ্টা করল, কিন্তু রাতুল একটুও দমে গেল না। তার হাত দুটো এখনো চৈতির কবজি চেপে ধরে রেখেছে। চৈতির চোখের পানি, ঘৃণা, অপমান সব মিলেমিশে এক হয়ে গেছে। সে গলা ফাটিয়ে বলতে চায়, এই অধিকার আপনার নেই, কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে গেল। শুধু নিঃশ্বাস ভারী হয়ে উঠছে তার। রাতুল একটু পর চৈতির ঠোঁট থেকে মুখ সরিয়ে নিল। চৈতির চোখ জলজল করছে রাগে, অপমানে। সে ধাক্কা দিয়ে রাতুলকে দূরে সরিয়ে দিয়ে গর্জে উঠল। আপনাকে আমি একদিন মেরে ফেলবো। রাতুল ঠান্ডা গলায় হেসে বলল। বেশ তো, ফেলো। কে তোমাকে বাধা দিচ্ছে? চৈতির চোখ বুজে উঠে দাঁড়ালো। আমি থাকবো না এই পাপের রাজ্যে, আমি এখান থেকে চলে যাব চিরদিনের মতন। রাতুল একবার গভীর স্বরে বলল। আমার সত্যিটা জেনে ঘৃণা করে হলেও তোকেই আমার পাশে থাকতে হবে চৈতি। তুই থাকতে বাধ্য। চৈতি পা পিছিয়ে গেল, গলা শক্ত করে বলল। কক্ষনো না, কক্ষনো না। এমপি রাতুল আহমেদ, আমি মরে গেলেও আপনার মতন নোংরা মানুষের পাশে থাকবো না। চৈতির গাল দু হাতে শক্ত করে চেপে ধরল। চোখ দুটোতে আগুন জ্বলছিল, কণ্ঠটা ছিল গলায় চাপা হুমকির মতো। তুই যতদিন বাঁচবি ততদিন আমার সাথে থাকতে হবে, ততদিন আমার ছোঁয়া মেনে নিতে হবে, সে ঘৃণা করেই হোক বা ভালোবেসে। চৈতির চোখ ছলছল করছে, কিন্তু ভেতরের আগুন নেভেনি। তবু সে মুখ ফিরিয়ে নিল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক ফুঁড়ে। বোরখাটা টেনে ধরল, কাপড়টা কাঁধ থেকে পড়ে গেল নিচে। চৈতি হতবাক, কাঁপা কাঁপা গলায় বলল। আপনি আপনি এটা করতে পারেন না। রাতুল চোখে একরোখা দৃষ্টি নিয়ে বলল। তুই যা দেখছিস সবটাই উপরের মুখোশ, আমার ভিতরের আগুনটা তোকে ছুঁয়েই যাবে চৈতি। চৈতি এক ধাক্কায় পেছনে সরে গেল, চোখে ঘৃণা, কণ্ঠে ঝাঁজ। হঠাৎই রাতুল চৈতিকে টেনে নিজের দিকে নিয়ে এলো। কোনো আগাম বার্তা ছাড়াই তার মুখটা চেপে ধরল চৈতির গলায়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল চৈতির। আতঙ্কে তার চোখ বড় হয়ে উঠেছিল। ছাড়ুন আমাকে, দূরে যান। চৈতি ধাক্কা দিতে থাকলো, প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু রাতুলের চোখে ছিল অন্যরকম এক উন্মাদনা, যেন কিছুতেই থামবে না সে। তুই পালাতে পারবি না চৈতি, আমি তোর রক্তে মিশে আছি। চৈতি আবারও জোরে ধাক্কা দিয়ে বলল। আপনার ছোঁয়া আমার জন্য অভিশাপ, আমাকে একা থাকতে দিন। রাতুল এক মুহূর্ত চেয়ে থাকলো চৈতির দিকে, তারপর হঠাৎই তাকে ছেড়ে দিল। কিন্তু স্বস্তির ফুসরত পেল না চৈতি। চোখের পলকে তার হাত পা শক্ত করে বেঁধে ফেলে খাটে ফেলে রেখে রুম থেকে বেরিয়ে গেল সে। কিছুক্ষণ পর নিচ থেকে এক প্যাকেট খাবার নিয়ে ফিরে এলো, দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে এলো চৈতির দিকে। খাটে বসিয়ে দিল তাকে। শুয়ে থাকা চৈতি অসহায়ভাবে হাত পা ছুটানোর ব্যর্থ চেষ্টা করে চলছে। রাতুল ঠান্ডা গলায় বলল, খাবারের প্যাকেট খুলতে খুলতে। অত ছটফট করে লাভ নেই চৈতি, তুমি কখনোই মুক্তি পাবে না, সো চুপচাপ খেয়ে নাও। চৈতি মুখ ফিরিয়ে নেয়, স্পষ্টতই জানিয়ে দেয় সে খাবে না। রাতুলের চোখে রাগের ঝলক দেখা যায়। খেপে গিয়ে এক ঝটকায় চৈতির গাল দুটো চেপে ধরে, তারপর শক্ত হাতে খাবার তুলে জোর করে ঠেলে দেয় তার মুখে। চৈতির গাল বেয়ে নেমে আসে নীরব অশ্রু। অপমান, কষ্ট, অসহায়তায় ভেসে যাচ্ছে তার চোখ দুটো। পানির বোতলটা হাতে তুলে চৈতির সামনে আনলো রাতুল। জোর করে কিছুটা পানি খাইয়ে দিল তাকে। তারপর নিজের রুমাল দিয়ে চৈতির মুখটা মুছে দিতে দিতে নিচু গলায় বলল। চুপচাপ শুয়ে পড়ো, আমি একটু পরে আসছি। চৈতি ধীরে ধীরে মাথা নাড়িয়ে প্রতিবাদ জানায়। তীব্র ঘৃণায় কেঁপে ওঠে তার কণ্ঠ। কক্ষনো না, আমি আপনার সাথে থাকবো না, শোয়ার তো প্রশ্নই আসে না। আপনি আমার বাবার খুনি, ছি, আপনাকে ছুতেও ঘৃণা লাগছে। রাতুলের মুখটা কঠিন হয়ে ওঠে, ঠান্ডা গলায় বলে। এত ছি ছি করার কিছু নেই চৈতি, তুমি আমার নিকাহ করা স্ত্রী, তোমার সাথে থাকা আমার বৈধ অধিকার। চৈতির চোখে আগুন জ্বলে ওঠে, গলার কাঁপন স্পষ্ট। আমি এই নিকাহ মানি না, একদম মানি না। আপনি আমার কাছে হারাম, হারাম আপনি।
রাতুল ড্রয়ার থেকে একটা স্কচ টেপ বের করে চৈতির মুখে লাগিয়ে দিয়ে ঠোঁটে হাসি টেনে বলল, একদম পারফেক্ট। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। চৈতি হুম 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 শব্দ করে প্রতিবাদ জানাতে থাকে। রাতুল ঠোঁট কামড়ে হেসে কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। একটি অন্য কক্ষে রাতুল, নাহিদ ও কাদের আলোচনা করছে। নাহিদ বলল, রাতুল, চৈতি এখানে এলো কি করে? এখন তো ঝামেলা হয়ে যাবে। রাতুল গম্ভীর স্বরে বলল, এটা আপনার ভাবার বিষয় না, আমি বুঝে নেব। আপনি বরং কাজে মন দিন। কাদের যোগ করল, ভালো হয়েছে দেলোয়ার জেলে নেই, নইলে সমস্যা হতো। রাতুল ম্যাপে চোখ রেখে বলে, শুনুন, এই ম্যাপে যেসব জায়গায় মার্ক করা হয়েছে সেখানে আমাদের লোকজন প্রস্তুত। কাজটা খুবই সোজা। আমরা মালগুলো নৌকায় তুলে দেব, বাকি দায়িত্ব ওদের। আমরা 3টি দলে ভাগ হয়ে কাজ করব। ওরা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রাতুল দীর্ঘশ্বাস ফেলে নিজের কক্ষে যায়, যেখানে আছে চৈতি। রুমে ঢুকেই দেখে চৈতি হাত পা বাঁধন খুলতে চেষ্টা করছে। রাতুল ধীরে বলে, শুধু শুধু এনার্জি অপচয় করো না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। চৈতি মাথা নাড়িয়ে প্রতিবাদ করে। রাতুল কোমরে হাত দিয়ে বলল, সমস্যাটা কি তোমার চৈতি? চুপচাপ থাকো, না হলে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। রাতুল দরজা লক করে দিয়ে চৈতির হাত পায়ের বাঁধন খুলে দেয়। চৈতির মুখ থেকে স্কচ টেপ টেনে খুলে দিয়ে রেগে গিয়ে টি টেবিলে লাথি মারে। চিৎকার করে বলে ওঠে। রাতুল কিছু বলতে যাবে, ঠিক তখনই বাইরে থেকে আসিফ চিৎকার করে বলে, ভাই সর্বনাশ, শিয়াব চৌধুরী এসে গেছে তার পুরো দল নিয়ে। রাতুল বিস্ময়ে বলে, কি? হ্যাঁ ভাই, তাড়াতাড়ি চলুন। রাতুল চৈতির দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলে, খবরদার, একবার যদি এই ঘর থেকে বাইরে ফেলো ভালো হবে না। এই কথা বলে সে রুম লক করে বেরিয়ে যায়। বাইরে দুই দল মুখোমুখি, শিহাব চৌধুরী আর রাতুল। রাতুল বলল, আপনারা এখানে কেন? এই জায়গার খবর পেলেন কিভাবে? শিহাব চৌধুরী ঠান্ডা স্বরে বলল। এরপর কথা না বাড়িয়ে শিহাব পিস্তল বের করে গুলি শুরু করে। দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। শিহাবের লোকেরা বাড়ি ঘিরে ফেলে। হঠাৎই একটা গুলি জানালা ভেদ করে চৈতির পেটে এসে লাগে। সে মাটিতে লুটিয়ে পড়ে, রক্তাক্ত নিস্তেজ। অন্যদিকে রাতুলের বুকেও গুলি লাগে, তবু ছুটে চলে যায় চৈতির রুমে। দরজার লক খুলে ঢুকে চৈতির গোঙানি শুনে এগিয়ে যায়। দেখে চৈতি রক্তে ভেসে যাচ্ছে। রাতুল হাঁটু গেড়ে বসে চৈতিকে বুকে জড়িয়ে ধরে বলে, চৈত্ররাঙা, আমি হয়তো ভালো মানুষ হতে পারিনি, কিন্তু আমার ভালোবাসাটা খাঁটি ছিল। আমি চেয়েছিলাম তোমাকে জড়িয়ে মৃত্যুবরণ করতে। আমার সেই ইচ্ছেটা হয়তো পূর্ণ হলো, তবে চেয়েছিলাম তুমি আমার আয়ু নিয়ে বেঁচে থাকো। সেটা হলো না। চৈতির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। দুজন একসাথে কালেমা পড়ে। ধীরে ধীরে চোখ বুজে যায় তাদের। তারা আর কোনো ডাকে সাড়া দেবে না। আর কোনোদিন রাতুল বলবে না, চৈত্র রাঙ্গা।